দেশজুড়ে ভারী বৃষ্টিপাত ও বজ্রসহ দমকা ঝড়ের সম্ভাবনা আরও এক সপ্তাহ। কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার শঙ্কা। জলবায়ু পরিবর্তনে বদলে গেছে অসংক্রামক রোগের ধরন, অনিয়ন্ত্রিত জীবনযাপনে লাগাম টানার পরামর্শ। সুনামগঞ্জে অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বাড়লেও কমছে সেবার মান, অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটিজ নারী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, শুরুতে আমরা চলে যাচ্ছি জাতীয় সংসদ ভবনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আমাদের দেশকে পরিকল্পিতভাবেই উন্নত করতে চাই, আর সেদিকে লক্ষ্য রেখেই 2026 সালে যেহেতু বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে, সেদিকে আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। এই প্রস্তুতি, পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং মনিটরিং সংক্রান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে জাতীয় পর্যায়ের কমিটি গঠন করেছি। এই জাতীয় কমিটির আওতায় 7টি সাব কমিটি রয়েছে। এই কমিটিগুলি হলো প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যান্ড অ্যাক্সেস অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সাব কমিটি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস IPR সাব কমিটি, WTO ইস্যুস আদার দ্যান মার্কেট অ্যাক্সেস ও ট্রিপস সাব কমিটি, ইনভেস্টমেন্ট, ডোমেস্টিক মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন সাব কমিটি, ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড ট্যারিফ rationalization subcommittee, smooth transition strategy subcommittee and branding Bangladesh abroad subcommittee। আমি মনে করি যে এর মধ্যে আমাদের সারা বিশ্বে আমাদের পণ্যের বাজার সম্প্রসারণ, মেধাস্বত্ব সুরক্ষা, দেশের সম্পদ সঞ্চালন, বাংলাদেশের পরিচয়কে বিশ্বে আরও ব্যাপকভাবে আমরা উন্নত করার জন্য এবং তুলে ধরার জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন করছি। কারণ LDC উত্তরণ পরবর্তী আন্তর্জাতিক বাণিজ্যে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় লজিস্টিক নীতি 2024 প্রণয়ন করা হয়েছে, যা জাতীয় প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন ও বাণিজ্য বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, দক্ষ পরিবহন ও সেবা নিশ্চিত করবে। আমরা এই লজিস্টিক উন্নয়ন সমন্বয় কমিটি এটা আমরা গঠন করেছি মুখ্য সচিবের নেতৃত্বে। সেখানে 5টি সাব কমিটি রয়েছে। একটা হচ্ছে পলিসি ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক উপকমিটি, অবকাঠামো উপকমিটি, প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন উপকমিটি, প্রযুক্ত ডিজিটালাইজেশন উপকমিটি এবং বিনিয়োগ আকর্ষণ উপকমিটি। দর্শক, শুনছিলেন জাতীয় সংসদ ভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। চলে যাচ্ছি সংবাদে। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আগামী 4 জুলাই পর্যন্ত সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সিলেট অঞ্চল সহ বেশ কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরির আশঙ্কা করা হচ্ছে। কোনো কোনো জায়গায় বজ্রসহ দমকা ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। মফিউর রহমানের রিপোর্ট। বাংলার ঋতুচক্রে চলছে বর্ষাকাল, সক্রিয় মৌসুমী বায়ু। এর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, সাথে যোগ হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপরে সক্রিয় থাকার কারণে সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ধরনের বৃষ্টিপাতের তীব্রতা বাংলাদেশে 4 জুলাই পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। সিলেট অঞ্চল ও উজানে ভারতের মেঘালয়, আসামসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সিলেট বিভাগ ও এর আশপাশের এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হবে। শুধু সিলেটেই নয়, সিলেটের উজানে বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এই সব জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হবে। আমাদের দেশে এই উজানের বৃষ্টি এবং স্থানীয় বৃষ্টিপাত মিশ্রিত হয়ে
অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। আবহাওয়া অফিস বলছে এ সময় দেশে আর কোথাও তাপপ্রবাহ না থাকলেও তাপমাত্রা অনুভূত হতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো পজিটিভ বা ধনাত্মক টেম্পারেচার জোনে যদি এই মেঘমালা তৈরি হয়, সে থেকে যে বৃষ্টির কণা ভূপৃষ্ঠে পতিত হয় তা ভূপৃষ্ঠের তাপমাত্রাকে তেমন একটা কমাতে পারে না। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে 3 নম্বর ও নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অভ্যাসগত পরিবর্তন, সুস্থ জীবনযাপনের মানসিকতা এবং দূষণমুক্ত পরিবেশই অসংক্রামক রোগ মুক্তির উপায়। এখনই অনিয়ন্ত্রিত জীবনযাপনে লাগাম না টানলে অদূর ভবিষ্যতে মৃত্যুর হাতছানি এড়ানো সম্ভব না। ঘর থেকেই মেনে চলা শুরু হলে গড়ে উঠবে রোগমুক্ত সুস্থ পৃথিবী। 21 স্পেশালে অসংক্রামক রোগ নিয়ে আকবর হোসেন সুমনের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। শতবর্ষ আগেও চিহ্নিত মারণ ব্যাধি ছিল হাতে গোনা এক কুড়ি। জলবায়ু পরিবর্তনের সঙ্গে রোগের ধরন ও চরিত্র বদলে সেই 20 রোগের 14টি আবিষ্কার হল অসংক্রামক ব্যাধি হিসেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিস এবং মানসিক ব্যাধিকে উচ্চ মৃত্যুর ঝুঁকির তকমা দিয়েছে। এসব রোগের নানান কারণের মধ্যে উল্লেখযোগ্য আচরণগত ঝুঁকি, বাকিটা শারীরিক ঝুঁকি। তামাকের ব্যবহার, এটা কিন্তু শুধুমাত্র যে কার্ডিওভাস্কুলার ডিজিজ করছে, স্ট্রোক বা হার্ট অ্যাটাক করছে সেটা কিন্তু, এটা ক্যান্সারও করছে। তামাকের ব্যবহারের সাথে কিন্তু যে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, যে ফুসফুসের যে দীর্ঘমেয়াদী রোগ, সেটাও জড়িত আছে। তো এই সব কিছু মিলে এর জন্য এই রিস্ক ফ্যাক্টরগুলা, একটা রিস্ক ফ্যাক্টর হলেও এটা কিন্তু অনেকগুলো রোগের সাথে সম্পর্কিত। বাংলাদেশ প্রেক্ষাপটে বিভাগ ও অঞ্চলভেদে অসংক্রামক রোগের হারেও পার্থক্য আছে। যেমন দক্ষিণাঞ্চলের লবণাক্ততায় উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসের ঝুঁকি আছে, আবার ভাটি অঞ্চলের পরিবেশগত উপাদানকে দায়ী করা হয় হৃদরোগ কিংবা ক্যান্সারের জন্য। বাংলাদেশে আসলে বিভিন্ন বিভাগগুলোর মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে। যেমন আমি বলছি যে জাতীয়ভাবে হচ্ছে প্রতি 4 জনে 1 জন, কিন্তু আবার যদি আমি ঢাকার কথা চিন্তা করি, প্রায় প্রতি 3 জনে 1 জন হচ্ছে গিয়ে উচ্চ রক্তচাপে ভুগছেন। কিন্তু আমরা যদি ময়মনসিংহের কথা বলি, তখন কিন্তু প্রতি 6 জনে 1 জন। প্রায় ঢাকার মতো প্রাদুর্ভাব আছে খুলনাতে এবং বরিশালে। দেশ জুড়ে অসংক্রামক রোগের ভয়াবহতা সম্পর্কে ওয়াকিবহাল সরকার। স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নেও আন্তরিক। ঢাকার বাইরের চিকিৎসা ব্যবস্থাগুলোকে উন্নত করতে হবে। আমার উপজেলা ডিস্ট্রিক্ট হসপিটালে যদি আমি ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারি, মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারি, তাহলে মানুষ ঢাকামুখী হবে না। চিকিৎসায় নেগলিজেন্সি কিংবা চিকিৎসায় গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়। সুতরাং এখানে 2 বার চিন্তা করার কোনো সুযোগ নেই। অতএব এই ব্যাপারে কোনো গাফিলতি, কোনো নেগলিজেন্সি কোনো আমি সহ্য করব না। গবেষকদের পরামর্শ কায়িক পরিশ্রম এবং নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তনের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সুনামগঞ্জে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বাড়লেও কমেছে চিকিৎসা সেবার মান। এদের কমিশন কিংবা বেতনভুক্ত দালাল চক্রের খপ্পরে প্রতারিত ও ভোগান্তিতে গ্রামগঞ্জের সহজ সরল রোগী ও স্বজনেরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য প্রশাসনের। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের তথ্য ও ছবিতে মাসুম আলিসের রিপোর্ট। সুনামগঞ্জ শহরের অলিতে গলিতে গজিয়ে উঠেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সেগুলোতে ন্যূনতম চিকিৎসা সেবা না থাকলেও রোগীদের গুনতে হচ্ছে কারি কারি টাকা। রয়েছে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগও। আবার দালাল চক্রের খপ্পরে পড়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে গিয়ে প্রতারিত হচ্ছেন গ্রাম থেকে ডাক্তার দেখাতে শহরে আসা রোগীরা। চক্রটি ওত পেতে থাকে জেলা সদর হাসপাতাল এবং ভালো ডাক্তারদের চেম্বারের সামনে। সহজ সরল রোগীদের আরও ভালো ডাক্তার ও কম খরচে পরীক্ষা নিরীক্ষার প্রলোভনে নিয়ে যায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আবার ভালো চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করতে দিলেও ভুল বুঝিয়ে রোগীদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় দালালরা। একজন রোগী নিয়ে এলে একজন দালাল পায় 100 টাকা। 25 থেকে 30% কমিশনেও কাজ করে দেয় অনেকে। সমপরিমাণ টাকা বা কমিশন পান সদর হাসপাতালের কিছু অসাধু কর্মচারীরাও। রোগীর স্বজনদের কাছে দালাল ধরা পড়লে
ছাড়িয়েও নেয় এই চক্র। আমি আসছিলাম নুরুল হক ডাক্তার সাহেবের আসার পর আমার দালাল লিস্ট করা পরে পুরান বাস স্ট্যান্ড লয়ে যেতে আসছিল পরে উনি আমার একটা আইছে ওরা আমার টেস্ট করাইছে কেন কোন জায়গায় পরে বাদে আবার এই টেস্ট আমি না দেখাইছি সারা কইতে হইছে না এই টেস্ট তুমি আবার টেস্ট করাইছি। ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টেরও অভিযোগ বিস্তর পাওয়া যায়। এসব বিষয়ে যারা তদারকি দায়িত্ব রয়েছে তারা কতটুকু তারা তৎপরতা রয়েছে সেটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা চাই এগুলো বন্ধ হোক, সাধারণ মানুষ যাতে সেবা পাক। 20-25 দিন ধরে করি, আমি 4-5টা রোগী দিছি। গরিব মানুষ মানে ক্লিনিকের রোগী দিলে 100 করে টাকা দেয়। দালাল চক্র নিরসনে কাজ করছে সিভিল সার্জন অফিস। যদি কখনো প্রতারণার সুযোগ হয়ে থাকে তখন আমাদের কাছে অভিযোগ আসলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে থাকি। দালালদের অপতৎপরতা বন্ধ করে রোগীদের সেবার মান বাড়ার প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জামালপুরে প্রবেশপত্র পায়নি 96 এসএসসি পরীক্ষার্থী, অধ্যক্ষের গাফলতিকে দুষছেন অভিভাবকরা। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। আশঙ্কাজনক হারে কমছে মৌমাছির সংখ্যা। কীটনাশক, বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন সহ মানব সৃষ্ট নানা কারণে হারিয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতির জন্য উপকারী মৌমাছি। অথচ মৌমাছি ছাড়া 4 বছরের বেশি টিকবে না মানব সভ্যতা। পরাগায়ন না হওয়ায় বিশ্বজুড়ে দেখা দেবে খাদ্য সংকট। বিস্তারিত মফিউর রহমানের রিপোর্টে। মৌমাছি ছোট্ট একটি প্রাণী। এটি যদি বিলুপ্ত হয় তাহলে মানব সভ্যতা টিকে থাকা অসম্ভব হয়ে উঠবে। পরাগায়ন না হয় খাদ্য সংকটে পড়বে বিশ্ব। নতুন করে গাছপালাও জন্মাবে না। তাই খাদ্যের পাশাপাশি সংকটও হবে অক্সিজেনের। বিশ্বের 90% মূল ফসলের পরাগায়ন হয় মৌমাছির মাধ্যমে। সারা বিশ্বের 90% আর যুক্তরাষ্ট্রে 30% খাদ্য উৎপাদনে অবদান রাখছে মৌমাছি। অথচ বিশ্বজুড়ে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে মৌমাছি। বিগত 1 দশকে 1/3 বিলুপ্ত হয়েছে। এখন বিলুপ্তির পথে ইউরোপের 24% মৌমাছি। মৌমাছি যদি না থাকে তাহলে গাছ হওয়ার প্রশ্নই আসে না। যদি হয়েও থাকে বাতাসের মাধ্যমে পরাগায়ন বা অন্য প্রাণীর মাধ্যমে, সেটা ড্রাস্টিক্যালি কমে যাবে। গাছপালা না থাকা মানে তো বৃষ্টিপাত কম হবে, খরার দিকে ধাবিত হবে। সুতরাং মানব সভ্যতা মারাত্মকভাবে হুমকির দিকে চলে যাবে। এক পর্যায়ে হয়তো আমরা যদি মনে করি যে মৌমাছি সব তুলে ফেলবো, তাহলেও পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। মৌমাছি কেন হারিয়ে যাচ্ছে এর কারণও খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। কীটনাশক, খরা, বাসস্থান হারানো, খাদ্যের অভাব, বায়ু দূষণ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সহ মানবসৃষ্ট কারণেই বিলুপ্ত হচ্ছে মৌমাছি। একটি মার্কিন গবেষণা তথ্য বলছে 2007 সালে 32% মৌমাছি কলোনি হারায়। পরের বছরই 36% মৌমাছি বাসস্থান হারায়। 2009 সালে এ হার 29% এবং 2015 সালের এপ্রিলে আশঙ্কাজনক হারে বেড়ে দাঁড়ায় 42%। কীটনাশক এবং আগাছা নিধনকারী ওষুধে যেমন মৌমাছি মরছে, তেমনি ভায়োরোমাইট এর মতো অতি ক্ষুদ্র পোকাও মৌমাছি মেরে ফেলছে। এরা যে জায়গায় থাকবে সে জায়গায় মনে করতে হবে যে পরিবেশটা সুস্থ আছে। যদি বেশি থাকে তাহলে বলতে হবে বেশি দূষণমুক্ত। আবার যদি না থাকে তাহলে বুঝতে হবে যে ওই এলাকায় পরিবেশের ব্যাপক পরিবেশ দূষণ আছে। সম্প্রতি ইউরোপে মৌমাছির জন্য ক্ষতিকর কীটনাশক নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশেও মৌমাছি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার তাগিদ গবেষকদের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রবেশপত্র না পাওয়ায় 30 জনের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে জামালপুরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের 96 শিক্ষার্থীর। ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, প্রিন্সিপালের গাফলতিতে এই সংকট সৃষ্টি হয়েছে। আর প্রিন্সিপালকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছেন ভাইস প্রিন্সিপাল। জামালপুর প্রতিনিধি মুক্তা আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। রোববার সারা দেশে একযোগে শুরু হচ্ছে
এইচএসসি ও সমমান পরীক্ষা। উচ্ছ্বাস উদ্দীপনায় সময় কাটছে পরীক্ষার্থীদের, কিন্তু প্রবেশপত্র না পাওয়ায় হতাশা ও উৎকণ্ঠায় জামালপুর শহরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের 96 শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানায়, গত 23 জুন সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হলেও বিদ্যালয়ে গিয়ে তারা জানতে পারেন প্রবেশপত্র আসেনি। পরে জানতে পারেন প্রতিষ্ঠানের কলেজ পর্যায়ে কোনো অনুমোদনই নেই, ফলে তাদের বৈধ রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ হয়নি। আমাদের রেজিস্ট্রেশন হয়েছে, এখন লাইফটাকে নষ্ট হবে, 2 বছর লাইফ, এটা তো আমরা তো মানব না কোনোভাবে। অভিভাবকরা বলছেন, নিয়মিত বেতন ফি পরিশোধ করে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা 2 বছর লেখাপড়া করেছে। ফর্ম ফিল আপ ও রেজিস্ট্রেশন বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে 10-12 হাজার টাকা করে নেওয়া হয়েছে। আমার শালার আমি ভর্তি করছি, পরীক্ষা দেবো, অ্যাডমিটের জন্য আসছি, শুনতেছি যে একটু সমস্যা। ছেলে মেয়ে এতে তো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে 1 বছরের জন্য। এটার হিসাব নিকাশ সমস্ত কিছু দায়িত্ব এবং সেলিমেরই প্রিন্সিপাল সেলিমেরই বইতে হবে। অধ্যক্ষকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে, যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে অবস্থা বেগতিক দেখে দায় এড়াচ্ছে প্রতিষ্ঠান। ভুক্তভোগী শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক নেই বলছেন ভাইস প্রিন্সিপাল। এই ঘটনার সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং এমপ্লয়ি যারা আছে কোনোভাবেই জড়িত না। এটা প্রিন্সিপাল স্যারের, আমাদের প্রিন্সিপাল স্যার রাজুল ইসলাম সেলিম স্যারের নিজস্ব ব্যক্তিগত কাজ, ব্যক্তিগতভাবে তিনি করেছেন। এর সাথে আমরা কোনোভাবেই ম্যানেজিং কমিটি কোনোভাবেই সম্পৃক্ত না। জটিলতা সমাধানে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। আলাদা সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফৌজদারহাট, সিরাজগঞ্জের সলঙ্গা এবং গাজীপুরের শ্রীপুরে 3 জন নিহত হয়েছেন। আহত 15 জন হাসপাতালে চিকিৎসাধীন। সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নিহত 1 জনের মরদেহ এবং আহত 11 জনকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে ঢাকা থেকে রাজশাহীগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক হাটিকুম্বুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় হরিণচড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি রাস্তার পাশে গেলে ধাক্কা দিলে হেলপার মোরসালিন ইসলাম মারা যান। আহত 3 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কারের সাথে অটোরিকশার সংঘর্ষে 1 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খানের উপর হামলা চালিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ইউপি সদস্য জহুরুল ইসলাম জানান, চেয়ারম্যান সোহরাব হোসেন খান আলার মোড়ে চা খেয়ে গতরাত 8টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। হঠাৎই মাস্ক পরা 2 দুর্বৃত্ত তার পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদক পাচার এবং চোরাচালান বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বেলা 11টায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক কমল রাওয়াত সীমান্তে শূন্য রেখা এলে জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিজিবির চেকপোস্টে বৈঠকে মিলিত হন 5 সদস্যের বিএসএফ ও 5 সদস্যের বিজিবির প্রতিনিধি দল। সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষায় আরও বিষয় নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয় বৈঠকে। সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 টাকা। 2 দিন আগে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ 90 টাকা দরে বিক্রি হলেও এখন কমে দাঁড়িয়েছে 85 টাকায়। আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা দরে। দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ। বিক্রেতারা জানান, ঈদুল আজহা উপলক্ষে 14 থেকে 21 জুন টানা 8 দিন হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দাম কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। আমদানি বাড়ায় মোকামে পেঁয়াজের দাম কমছে। চাঁদপুরের বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে অবৈধ দোকান উচ্ছেদ করেছে জেলা পরিষদ।
নিজস্ব ভূমিতে অবৈধ মার্কেট নির্মাণ করায় এই উচ্ছেদ অভিযান এবং যারা দীর্ঘদিন ধরে লিজ নিয়ে ব্যবসা করছেন তারা ক্ষতিগ্রস্ত হলে সহযোগিতার কথাও জানায় জেলা পরিষদ। পরে মার্কেট নির্মাণ করা হলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের দোকান বরাদ্দ দেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। এবার চট্টগ্রাম সংবাদ। ভারতের ভূমির উপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনা হচ্ছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে চাচ্ছে সরকার। যোগাযোগ গড়ে তোলা হবে ভুটানের সঙ্গেও। এ অঞ্চলের মানুষের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থে সরকার এসব করলেও বিএনপি তা বুঝতে চায় না বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। রাঙামাটিতে নাইম হত্যার ঘটনায় ইউপিডিএফ নেতা সচিব চাকমা সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি তনুময় চাকমা। আরও ছিলেন জেলা গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক থুইনমুং মার্মা, জেলা হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি রিপনা চাকমা। প্রকৃত খুনিদের গ্রেফতার, সন্ত্রাসীদের মদত বন্ধ, পাহাড়ি বাঙালি ব্যবসায়ী ও সাধারণ জনগণকে হুমকি বন্ধ সহ 7 দফা দাবি জানান তারা। 9 জুন বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জেএসএফ এর MN লার্মা গ্রুপ ও গণতান্ত্রিক ইউপিডিএফ এর সংঘর্ষে হেলপার নাইম নিহত হন। এই ঘটনায় ইউপিডিএফ এর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশ জুড়ে ভারী বৃষ্টিপাত ও বজ্রসহ দমকা ঝড়ের সম্ভাবনা আরও 1 সপ্তাহ। কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার শঙ্কা। জলবায়ু পরিবর্তনে বদলে গেছে অসংক্রামক রোগের ধরন, অনিয়ন্ত্রিত জীবনযাপনে লাগাম টানার পরামর্শ। সুনামগঞ্জে অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বাড়লেও কমছে সেবার মান, অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।